স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আসমানের রুমের সামনে থমকে পড়ল রোজা। হালকা চাপানো দরজার ওপাশ থেকে গিটারের মৃদু তরঙ্গ ভেসে আসছে। তাকের পাশে জিনিসটার অস্তিত্ব লক্ষ্য করেছিল সে আগেও, কিন্তু কখনো আসমানকে বাজাতে খেয়াল করেনি। হয়তো চিত্র তাকে শিখিয়েছিল, কিন্তু বর্তমানে তা পরিত্যাগ করেছে। তাই প্রবল আগ্রহ হওয়া সত্ত্বেও কোনোদিন বলা হয়ে ওঠেনি সে আসমানের কণ্ঠে গান শুনতে চায়। না বললেও সেই ইচ্ছা পূরণ হয়ে গেল। মৃদু কর্ডের সুরের সঙ্গে এক গভীর কণ্ঠের উৎকিরণ চারিপাশ এক লহমায় অজানা আবেশে পরিপূর্ণ করে তুলল। নিজের জায়গায় জমে গেল রোজা সম্পূর্ণ। বিশ্বাস করে উঠতে পারল না আসমান গান গাইছে। Violins playing and the angels crying. When the stars align, then I'll be there. গান নয়, যেন বিষাদের মহাকাব্য। এতটা যন্ত্রণাদায়ক কোনো কণ্ঠ হতে পারে? এতটা বিভীষিকাময় আর্তনাদ শব্দের সুরেলা টানে লুকায়িত থাকতে পারে? No, I don't care about them, cause all I want you to be loved. Now all I care about you. You are stuck on me like a tattoo. নিজের বুক চেপে ধরল রোজা। ওই কণ্ঠের হাহাকারের সঙ্গে সঙ্গে বিষাদ তরঙ্গ খেলে যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে। দেওয়াল ঘেঁষেই বসে পড়ল মেঝেতে পিঠ ঠেকিয়ে। অশ্রুর প্রবাহ হার মেনেছে গানের সম্মুখে। কত কষ্ট, কত যাতনা, কত হাহাকার। কি চেয়েছিল জীবনে সে? শুধুমাত্র একটু ভালোবাসা ছাড়া। সেটাও এভাবে কেড়ে নিতে হলো অচিরেই। No, I don't care about the pain. I'll walk through fire and through rain just to get closer to you. You are stuck on me like a tattoo. ভেঙে ভেঙে আসছে কণ্ঠ, মেশানো আর্দ্রতা, বোঝা যাচ্ছে মারাত্মক আঘাত। রোজার ইচ্ছা হলো ছুটে যায় ভেতরে, শক্তভাবে মানুষটিকে নিজের মাঝে আলিঙ্গন করে কানে কানে বলে ওঠে, সব ঠিক হয়ে যাবে, আমি আছি, তুমি একা নও। কিন্তু বলা সম্ভব না, করাও সম্ভব না। মিথ্যা আশ্বাসটা আর কিছুই আসমানের জীবনে ঠিক হবে না। ভেতরে আসমান এবং বাহিরে রোজা, আপন জগতের যন্ত্রণাদায়ক ভাগ্যে দুই ভিন্ন ভিন্ন অভাগা, অজানা পথের পথিক। উভয়ে বিলীন আপন যাতনার ছাতাকলে। ওদের বেঁচে থেকেও যেন অভ্যন্তর হতে মৃত অস্তিত্ব। হাত কোমরে, হ্যাঁ, পা একবার ডানে একবার বামে। নাও 1 2 3 4। ফার্স্ট জগিং। সঙ্গীতের তালে তালে নিহাদের প্রশিক্ষণ চলেছে। বিপরীত প্রান্তে মুখোমুখি অবস্থানে থাকা রোজাকে সে নিজের মতন শরীর চর্চা শিখিয়ে দিচ্ছে। তবে দেবের গানের সাথে এই ধরনের উৎকট কার্যক্রমের অর্থ রোজা বুঝে উঠতে পারছে না কিছুতেই। ধাম ধাম বিটের সঙ্গে তীব্র মিউজিক জিম রুমের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে চলেছে। বুক কাঁপছে রীতিমতো। এসব কি নিহাদ? আমি নাচ শিখতে এসেছি তোমার কাছে, হ্যাঁ? এটাকে বলে ওয়ার্ম আপ। তোমার ওয়ার্ম আপের গুষ্টি তুষ্টি। খিলখিল করে হাসতে থাকলো নিহাদ। তাতে চাইলেও রোজা কেন যেন রাগ করতে পারল না ছেলেটার উপর। হাতে তোয়ালে তুলে নিহাদ ভলিউম কমিয়ে রোজার দিকে ফিরল। ফ্লোরের ম্যাটে বসে পড়েছে মেয়েটি, হাঁপাচ্ছে, ঘেমেও গিয়েছে খানিক। পরিধানের টি শার্টের গলার অংশ সিক্ত হয়ে উঠেছে ক্রমান্বয়ে। ভিন্ন আরেকটি তোয়ালে ওর দিকে ছুঁড়ে দিয়ে নিহাদ বিড়বিড় করল, নট ব্যাড, আগের চাইতে অনেক উন্নতি হয়েছে। প্রশংসার বিপরীতে ঘাড় মুছতে মুছতে শুধু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল রোজা। খুব বেশি দিন হাতে নেই, নিহাদ চলে যাবে। ওর কাছ থেকে সেলফ ডিফেন্স টেকনিক কিংবা প্রয়োজনের সময় ব্যবহার করার মতন ফাইটিং স্কিল শেখার বাসনা অনুভব করেছে রোজা। হয়তো খুব বেশি লাভবান হবে না, কিন্তু জরুরি দরকারে একেবারে অসহায় হয়ে পড়তে রাজি নয় সে। নিজের মাঝে অদ্ভুত এক স্পৃহা অনুভূত হচ্ছে, সংগ্রামের চেতনা, ধ্বংসের প্রেরণা, প্রয়োজনে রক্ষার আকাঙ্ক্ষা। 5 মিনিট বিশ্রাম নিয়ে রোজাকে পুনরায় উঠতে নির্দেশ করল নিহাদ। হাত তুলে আয়তাকৃতির ডিভাইস দেখালো। এটা কি জানো? ভিডিওতে দেখেছি।
খুব সম্ভবত ইলেকট্রিক টিজার। গুড। নেহাত বোতাম চাপতেই বৈদ্যুতিক ঝলকানি দৃশ্যমান হলো প্রান্তে, সংগত করলো চিরচির ধ্বনি। এটা 2-3 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করতে সক্ষম, যা সাধারণত মারাত্মক ক্ষতি না করলেও শরীর অবশ করে দেওয়া কিংবা হৃৎপিণ্ডের অক্ষমতা সৃষ্টি করতে যথেষ্ট। হাতে রাখবে, সুযোগ মতো শত্রুর গায়ে চেপে ধরবে। খুবই কার্যকরী। রোজার দিকে ডিভাইসটা ছুড়ে দিতেই সেটা হাতে নিয়ে কয়েকবার চালু করে দেখল সে। আর একটা লোহার তৈরি ধারালো ফলাযুক্ত বস্তু নিচের 2 আঙুলে আংটির মতন গলিয়ে নিহাত বলল, এটাকে বলে কিডি নাকেলস। তোমাকে যে হার্ড পাঞ্চিং শেখাচ্ছি সেগুলো এটা পরে করলে একেবারে রক্তারক্তি হয়ে যাবে। তীর্যক হাসি ফুটিয়ে সেটাও রোজাকে ধরিয়ে দিয়ে এক পা দূরে সরে কোমরে হাত দিয়ে দাঁড়ালো নিহাত। উপদেশ দিল, সবশেষে বলবো, প্রতিপক্ষ একজন মানুষ, মানুষ হয়ে মানুষকে কিভাবে আঘাত করব। এই ধরনের চিন্তাভাবনা ঝেড়ে ফেলে দাও। তোমার দিকে কেউ চোখ তুললে সেই চোখ গেলে দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। মুখোমুখি লড়াইয়ে সামান্যতম দুর্বলতা প্রদর্শন তোমার পরাজয়। আসমান ভাই আমাকে এই কথাটা সবসময় বলতো। সম্মতি জানানো রোজা বুঝতে পেরেছে। চেষ্টা করব। গুড। এখন আসো, দেখি আমার সঙ্গে কতটা সুবিধা করতে পারো। রোজা পজিশন নিয়ে তৈরি হলো। নিহাত সোজাই দাঁড়িয়ে আছে, কোনো প্রকার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই ওর। তর্জনী আঙুল কুঁচকে ইশারা করলো। তৎক্ষণাৎ দৌড়ে গেল রোজা, শরীরটাকে উপরে তুলে হাওয়ায় ভাসানোর চেষ্টা করলো। উদ্দেশ্য নিহাদের বুক। পা তুললেও ক্ষিপ্র গতিতে তা এড়িয়ে মাথা নুইয়ে অন্য পা টেনে হ্যাচকা টান দিল নিহাদ। হুড়মুড় করে ভারসাম্য ভেঙে মেঝেতে পড়ল রোজা, কিন্তু গতদিনের শিক্ষা মাথায় রেখে সময় ব্যয় করলো না। উভয় হাতে ভর দিয়ে শরীর তুলে লাথি হাঁকালো নিহাদের কাঁধ বরাবর। সামান্য পেছালো নিহাদ, তাতে হেসে উৎসাহ দিল। নট ব্যাড। অতঃপর উভয় নিজেদের লড়াইয়ে এতটাই মশগুল হয়ে পড়ল যে খেয়ালই করলো না কখন জিমের ভেতর তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টি নিহাদ আর রোজাকে পর্যবেক্ষণ করে গেল আসমান নিঃশব্দে। রোজাকে অষ্টমবারের মতন মেঝের ম্যাটে আছড়ে ফেলার পর বেচারির দম আটকে এলো। হাতে তুলে সময় চেয়ে পা ছড়িয়ে বসে হাঁপাতে থাকলো। থামলো নিহাদ। হাতের উল্টো পিঠে মুখ মুছে নিয়ে পানির বটলটুকু তুলে চুমুক দিল। জানালো, মোটামুটি ভালোই। অযথা প্রশংসা উন্নতি রুখে দেয়। গভীর কণ্ঠস্বরটি কর্ণগোচর হতেই রোজা ঘুরে তাকালো। জিমের ভেতর প্রবেশ করলো আসমান, পরিধানে হাতাবিহীন কালো টি শার্ট এবং ট্রাউজার। নিহাদ মাথা চুলকে হাসার চেষ্টা করে বলল, বেচারি চেষ্টা তো করছে, একটু উৎসাহ দেওয়া যায়। যথেষ্ট নয়। তো কি চাও? তোমার মতো কঠোর হই? একটা ভুলের জন্য 30টা করে পুশ আপ দিতে বলি, নাকি প্রথম সেশনেই মেরে শরীরের জয়েন্ট ঢিলা করে দিই? কোনটা? জবাব দিল না আসমান। তাকালো মেঝেতে বসে থাকা রোজার দিকে। দৃষ্টিতে এমন এক কাঠিন্য যার দরুন আনমনে ঢোক গেলে তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো রোজা। যদিও নিহাদের সঙ্গে লড়তে গিয়ে ওর শরীর থরথর করে কাঁপছে এখনো। গুড থিঙ্কিং। ইউ শুড লার্ন টু প্রোটেক্ট ইয়োরসেলফ। মৃদু কণ্ঠে উচ্চারণ করলো আসমান। একই সাথে পাশের স্পিকারের গান বন্ধ করে দিল। নিহাদ তেতে গিয়ে প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে সরে যেতে ইশারা করলো। অতএব সরে দাঁড়ালো সে। রোজার মুখোমুখি হলো আসমান। মাস্কটা টেনে উপরে তুলে শীতল নয়নে চাইল। এক অজানা শিহরণ খেলে গেল রোজার শির দাঁড়াবে। বুকের ভেতর বাদ্য বাজিয়ে নাচতে আরম্ভ করলো অবাধ্য হৃদযন্ত্র। যে কোনো মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে পয়েন্ট নাম্বার 1 কি? 1 সেকেন্ড সময় নিল রোজা উত্তর করতে। মস্তিষ্ককে সদা সজাগ রাখা এবং পর্যবেক্ষণ। রাইট। পয়েন্ট নাম্বার 2? পয়েন্ট 2। বাক্য সমাপ্ত করতেও সক্ষম হলো না রোজা। রীতিমতো বিদ্যুৎ গতিতে ছুটল আসমান। কিছু বুঝে ওঠার আগেই ওর কণ্ঠ চেপে ধরে আছড়ে ফেলল টেবিলের উপর। সমস্ত পিঠে ওর চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল। নাক মুখ কুঁচকে আসমানের দিকে চাইল। পয়েন্ট 2, সদা প্রস্তুত থাকা। শত্রু আক্রমণের আগে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেবে না। রোজাকে ছেড়ে দিল আসমান। খুক খুক করে কেসে উঠে দাঁড়ালো সে। শরীর এখনো ঝনঝন করে চলেছে। তাকে আঘাত করার ক্ষেত্রে খুব বেশি নিয়ন্ত্রণ রাখেনি আসমান। রোজাকে এক নজর অবলোকন করে এগিয়ে সে বিড়বিড় করল,
এক্সকিউজ মি। কোমরে হাত স্থাপন করলো আলতোভাবে, পিছনে হেলিয়ে পা দুটোর অবস্থান ঠিক করলো, অতঃপর বাহুতে স্পর্শ করে তা মুষ্টিবদ্ধ করে যথাযথ ভঙ্গিতে উত্তোলন করলো সামনে। সম্পূর্ণ সময়টা রোজা স্থির হয়ে থাকলো মোমের পুতুলের ন্যায়। তুমি একজন নারী, তোমার নমনীয় শরীর অ্যাডভান্টেজ একজন পুরুষের তুলনায় দ্রুতগতি অর্জন করতে পারবে যথাযথ চর্চার মাধ্যমে। আসমানের প্রত্যেকটা কথা নিজের মস্তিষ্কে গেঁথে নিতে থাকলো রোজা। মুঠো পাকিয়ে রোজার মুখোমুখি দাঁড়াতে দাঁড়াতে আসমান বলল, নিজেকে কখনো দুর্বল ভাববে না। যতক্ষণ মাথায় থাকবে আমি নারী, আমি দুর্বল, ততক্ষণ শত চেষ্টাও বিফলে যাবে। বি কনফিডেন্ট, কনফিডেন্স ইজ দ্য কি। প্রতিপক্ষের উপর তোমার সর্বোচ্চ আক্রোশ ঢেলে দাও। নাও কমফাইট মি। শক্ত ঢোক রোজার কণ্ঠনালী মেয়ে পাকস্থলীতে নেমে গেল। ব্যাপারটা ওর জন্য হয়েছে ক্লাস টিচারের অনুপস্থিতিতে প্রিন্সিপালের ক্লাসে ফেঁসে যাওয়ার মতন। আর চোখে নিহাদের দিকে চাইতে মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। অধিক সময় নষ্ট করল না রোজা, যা আছে ওর কপালে। দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করে ছুটে গেল কিলিং মেশিনের দিকে। তাকে রুখে দিল আসমান এক হাতেই। রোজার মুষ্টিবদ্ধ হাত আঘাত হানল ওর প্রশস্ত হাতের তালুতে। নির্বিকার চিত্তে রোজার হাত চেপে ধরে মুচড়ে দিল আসমান। বিন্দুমাত্র পরোয়া করল না যন্ত্রণা প্রদানে। কুঁকিয়ে উঠল রোজা, আর্ত দৃষ্টিতে তাকালো আসমানের উদ্দেশ্যে, তবুও টলল না হিমালয়। ফাইট মি। রোজা উন্মুক্ত হাঁটতিতে ঘুষি হাঁকালো আসমানের বুকে। বিনিময়ে শুধু নিজের হাতেই ব্যথা অনুভব করলো, যেন মানব দেহ নয়, পাথরে হাত তুলেছে। নিচল আসমান উদ্দেশ্যে একটু ঝুঁকলো। টু ফাইট মি, হিট মি ফার্স্ট। হোয়াট? তোমার আঘাতে বোঝা যাচ্ছে তুমি সর্বশক্তি প্রয়োগ করছো না। নিজেকে রুখে রাখলে পরাজয় নিশ্চিত। পরাজয়ের পরিণাম মৃত্যু। কিসের নিয়ন্ত্রণ এত? তুমি ব্যথা পেলে? ফরগেট ইট। রোজার হাত পিচমোড়া করে নিয়ে চাপলো আসমান সজোরে। শিরা উপশিরা জুড়ে যেন তড়িৎ খেলে গেল মেয়েটির। কুঞ্চিত হয়ে এলো সমস্ত দেহ, কুঁকড়ে গেল অবয়ব। আসমান ভাই, এতটা কঠোর? বলতে চাইলেও শীতল দৃষ্টি নিক্ষেপে নিহাদের কণ্ঠ মিয়ে গেল। মাথা নেড়ে দুহাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, ও ভুলে যাও, আমি কিছু বলিনি। মনে করো আমি এখানে নেই। অদৃশ্য জীবাণু, তুমি চালিয়ে যাও। রোজার দিকে মনোযোগ ফেরালো আসমান। ওর বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টায় লিপ্ত হয়েছে রোজা। তবুও বিন্দুমাত্র ছাড় প্রদান না করে ঝুঁকে কানের কাছে শক্ত কণ্ঠে উচ্চারণ করল, প্রতিপক্ষের উপর সর্বোচ্চ ঘৃণায় আক্রোশের জন্ম দেয়। আক্রোশ জন্ম দেয় শক্তির। সো হেট মি। কিভাবে? কল্পনা করো এমন কিছু যা তুমি খুব ঘৃণা করো। আমি তোমার মতো এতটা কঠোর মন মানসিকতা রাখি না আসমান। না পারতে চেঁচিয়ে উঠল রোজা। মাঝকের অন্তরালে মৃদু হাসির রেখায় উৎপত্তি ঘটল আসমানের অধর জুড়ে। সে সফল হচ্ছে। রোজার মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। উল্টো ঘুরিয়ে তৎক্ষণাৎ তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে আসমান হাত বাড়ালো কণ্ঠে। শক্তিশালী বাহুতে আবদ্ধ করে তীব্র দৃষ্টিপাত ঘটালো রোজার পরিশ্রান্ত নয়ন মাঝে। কঠোর হতে হবে, না হলে জীবন তোমাকে অচিরেই গুড়িয়ে দেবে পদতলে। শুধুমাত্র কঠোরতাই কি মুক্তির চাবিকাঠি? সন্দেহ আছে? হ্যাঁ। বাজে কথা বলো না। ঘৃণা করতে শিখো। অনুভূতি দিয়ে সবকিছু জয় করা যায় না। হয়তো যায় না, কিন্তু চেষ্টা করতে দোষের কি? অপ্রয়োজনীয়। দরকারি। ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে আসমান। রোজার কণ্ঠে ওর হাত দ্বিগুণ শক্তিতে চেপে বসেছে। নিঃশ্বাস রুদ্ধ হয়ে পড়েছে তাতে। কল্পনা করো যে আমার জায়গায় তুমি যাকে ঘৃণা করো সে দাঁড়িয়ে আছে তোমার চাচা আজাদ। কল্পনা করতে পারছি না। তুমি তাকে ঘৃণা করো না? করি, কিন্তু সব থেকে বেশি নয়। 1 সেকেন্ডের জন্য থমকালো আসমান, অতঃপর জিজ্ঞেস করলো, তুমি এই জগতে সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো? তোমার ভাগ্যকে। জমে গেল শরীর। এক দৃষ্টি তাকিয়ে রইল রোজার দিকে। অজান্তেই হাতের বাঁধন সামান্য ঢিল হয়ে এলো। অতর্কিতেই ঘটনাটি ঘটল। রোজা ঝুঁকল নিজের কপালে, আসমানের কপাল ঠুকলো সজোরে সর্বশক্তি দিয়ে।
ভারসাম্য হারিয়ে পিছু হটতে বাধ্য হতেই বিন্দুমাত্র সময় অপচয় না করে দু হাতে ঠেলে আসমানকে ম্যাটে আছড়ে ফেলল রোজা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তর করে চড়ে বসল উপরে, দু হাত জড়িয়ে গেল গলায়। দুর্বল এবং তুলনামূলক অরক্ষিত শারীরিক অংশ হিসাবে কার্যকারিতা বেশি। দৃশ্যটি লক্ষ্য করতে করতে ট্রেডমিলের উপর বসে পড়ে চিপসের প্যাকেট খুলে মুখে পুড়তে পুড়তে সুগভীর মনোযোগে তাকিয়ে থাকলো নিহাত। ক্রমেই নাটকীয় রূপ ধারণ করেছে আসমান রোজার সম্মুখ লড়াই। ভালোই লাগছে ওর। চিপসের সঙ্গে কিছুটা পপকর্ন হলে মন্দ হতো না। আর 3D চশমা, পুরাই সিনেমা হল ভাইব। নিজেকে নিয়ন্ত্রণে নিল আসমান দ্রুতই। বিস্ময়ের ঘোর কেটেছে। অদ্ভুত এক ক্রোধ অনুভূত হলো ওর হৃদয়ে। ঠিক কার প্রতি তা বোঝা সম্ভবপর হলো না। রোজার উভয় হাত চেপে ধরল শক্ত করে, কিন্তু বর্তমানে রোজাও নাছোড়বান্দা। ঘুষি হাঁকালো আসমানের চোখ বরাবর। তড়িৎ প্রতিক্রিয়ায় তা পড়ল গাল বরাবর। দর্শক নিহাদের তাতে চোয়াল ঝুলে পড়ল। অভিজ্ঞ আসমানকে পাল্টা আঘাত করা মরুভূমির বুকে অতর্কিতে জলের উৎস খুঁজে পাওয়ার মতোই অচিন্তনীয় ব্যাপার। এই মেয়েটা ব্যাপারটাকে কতই না সহজভাবে দেখালো। কিঞ্চিত সন্তুষ্ট হলো আসমান। You managed to punch me. হাঁপাচ্ছে রোজা প্রচণ্ডভাবে। এটুকু করতেই ওর জান যায় যায় অবস্থা। দুর্বল হয়ে এসেছে শরীর। সুযোগ গ্রহণ করে তাকে মেঝেতে ঠেলে পাল্টা চড়াও হলো আসমান। রোজার উভয় হাত ম্যাটে চেপে ধরল, দৃষ্টিতে মিলালো দৃষ্টি। এবার বাধা প্রদানের খুব বেশি প্রচেষ্টা করা হলো না রোজার তরফ থেকে। ওর শারীরিক সীমা ছাড়িয়েছে উপলব্ধি করে নিজেকে সংযত রাখলো আসমান। একটু ঝুঁকলো নিচে, নিঃশ্বাস আটকে নিগুড়ো চাহনিতে যেন নিজেকে বিলিয়ে দিল রোজাও অজান্তেই। কয়েক ইঞ্চির ফারাক উভয়ের চেহারার মাঝে, চাইলেই একে অপরকে ছুঁয়ে দেওয়া যায়। আসমান হাত তুলল। তর্জনী এবং বৃদ্ধার সাহায্যে রোজার কপাল জুড়ে এলোমেলো হয়ে লেপ্টে থাকা চুলের গুচ্ছ আনমনে সরিয়ে দিতে দিতে মৃদু কণ্ঠে বিড়বিড় করল। আমার ভাগ্য শুধুমাত্র আমার রোজা, তাকে ঘৃণা করার অধিকার আমি ব্যতীত আর কারো নাই। দৃষ্টির সঙ্গে কণ্ঠের গাম্ভীর্য সম্পূর্ণ বেমানান ঠেকল, এক প্রকার শীতল মস্তিষ্কে হুমকি প্রদানের মতন। এক মুহূর্তের জন্য নিজের হৃদয়ে অনুভূতির ঝংকার অনুভব করল রোজা। ইচ্ছা হলো ওই শোষণীয় কৃষ্ণ গহ্বর হতে দৃষ্টি ফিরিয়ে নিজেকে লুকিয়ে নেওয়ার, কিন্তু নিল না। কত থাকবে লুকিয়ে নিজের অন্তরের কাছ থেকে, তাই মোকাবিলা করল সে নির্ভীক সৈন্য হয়ে। আমার অনুভূতি শুধুমাত্র আমার, তাকে নিয়ন্ত্রণ করার অধিকারও আমি ব্যতীত আর কারো নেই আসমান। থমকালো আসমানের আঙুল। কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে রইল সেই রোজার আবেগে উদ্ভাসিত নয়নে। নিঃশব্দে নিজেকে গুটিয়ে নিল পর মুহূর্তেই। সরে গেল, কোনো কথা বলল না আর। উঠে দাঁড়িয়ে নিজের পোশাক ঝাড়লো, এক নজর অদূরে দৃষ্টিপাত করে কি যেন ভাবলো, তারপর প্রস্থান করলো জিমরুম থেকে। আসমান চলে যেতেই আস্তে করে নিজের জায়গায় উঠে বসলো রোজা। হাতও জড়িয়ে বসে এক দীর্ঘশ্বাস ফেলল। সমস্ত শরীর অবশ হয়ে আছে। থেকে থেকে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে, কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই। অন্তরে বইছে চিন্তার ঝড়। বড্ড কণ্টকাকীর্ণ এক পথে হাঁটতে আরম্ভ করেছে সে। এই হিমালয়কে টলানো দুরূহ ব্যাপার, সহজে কিছুই হাসিল হবে না। পোশাক ঝেড়ে উঠতেই ট্রেডমিলের শরীর এলিয়ে বাদশাহী আয়েশি ভঙ্গিতে চিপস ঠুসতে থাকা নিহাতের উপর দৃষ্টিপাত হলো। রোজাকে তাকাতে দেখে নিজের ফোন দিয়ে এতক্ষণ ভিডিও করতে থাকা নিহাত টুপ করে ভিডিও বন্ধ করে দাঁত দেখিয়ে হাসলো। আ কমপ্লিট সিনেমা, নাম দিলাম আমার অধিকার নিয়ে কথা বলার তুইকে। যখন মন চাইবে দেখব। আহা, একটা মাস্টারপিস, ব্লকবাস্টার হিট খাবে ইন্ডাস্ট্রিতে। প্রত্যুত্তরে রোজার তরফ থেকে ছুটে আসা ওয়াটার পটের নিশানা এড়িয়ে খিলখিল ধ্বনি তুলে হাসতে থাকলো নিহাত। টিমটিমে হলদে ল্যাম্পশেডের আভায় উদ্ভাসিত হোটেল রুমটি নৈশব্দপূর্ণ। জানলার পাশে বসে আরাম কেতারায় দুলছে অবয়ব, হাতে ভ্যাপ। থেকে থেকে ঠোঁটে ছুঁয়ে আস্বাদন করে চলেছে তামাকের স্বাদ। সেই ধোঁয়াটে কুয়াশা ভেসে বেড়াচ্ছে আবদ্ধ বায়ু জুড়ে।
বিছানার একপাশে হাঁটুতে হাঁটু তুলে বসে থাকা আকাশ স্থির নয়নে পর্যবেক্ষণ করছে মানুষটিকে। দেখে মনে হচ্ছে না এত গুরুতর সংবাদেও ওর মাঝে কোনো প্রকার ভ্রুক্ষেপ রয়েছে। দীর্ঘ সময় বাদে ওর কণ্ঠে শুধু একই রকম শব্দ উচ্চারণ হলো। ও আচ্ছা। আকাশ দীর্ঘশ্বাস ছাড়তে বাধ্য হলো। এই একমাত্র বান্দা যে আসমানের নাম উচ্চারণ করা সত্ত্বেও সামান্যতম টলেনি, সাইফ হুসেন। কি বলা যায় এই পুরুষটিকে আসমানের যোগ্য প্রতিদ্বন্দ্বী? হয়তো। আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন আসমানের শেষ টার্গেট আপনি, সাইফ। হুম। অবাধ্য আওয়াজ তুলে ঠোঁটে ভ্যাপ ছোয়ালো সাইফ। বিড়বিড় করলো, ভয় পাওয়া উচিত আমার? নাবিল স্যার, আলাউদ্দিন, সান্দ্র। আকাশের কণ্ঠ মিহিয়ে এলো। নিজেকে স্বাভাবিক করতে জোরপূর্বক মাথা ঝাড়া দিয়ে দ্বিতীয় দফায় বলল, স্যারের একটা প্ল্যান আছে, টু সেভ বোথ অফ আস। কুঞ্চিত হলো সাইফের অধর। খোঁচা খোঁচা দাড়িযুক্ত চিবুকে আনমনে বুলিয়ে আনলো নিজের আঙুল। শকুনের দৃষ্টিপাত ঘটালো আকাশের অবয়বে। আমি খেলার গুটি হই না, গুটি সাজাই। এক সেকেন্ডের জন্য থমকালো আকাশ। ভ্রুকুচকে কিঞ্চিত দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলো, আর ইউ প্ল্যানিং সামথিং? জবাব না দিয়ে আরাম কেদারায় হেলে পুনরায় ভেপে মনোযোগী হলো সাইফ। শীত আসন্ন। ইতিমধ্যে ঋতু সেনাপতির হিমেল আগ্রাসন ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে শহর জুড়ে। যদিও দেশের উত্তরাঞ্চলের তুলনায় নেহায়েত কিছু অনুভূত হয়ই না বললেই চলে, তবু রুক্ষতা এবং শুষ্কতার বছরের সর্বশেষ এই অংশ মানুষের অন্তর জুড়ে এক নস্টালজিক প্রভাব বিস্তারে পারদর্শী। সিটি ইউফোরিয়ার কাছাকাছি এক শপিং মলে এসেছে রোজা চারুলতার সঙ্গে। শীত উপলক্ষে বাসার সকলের জন্য নিজে দেখে কিছু কেনাকাটা করতে ইচ্ছুক সে। তাছাড়া সবসময় মার্বেল ভবনে আবদ্ধ হয়ে থাকতে থাকতে একটু বাইরের হাওয়া বাতাসের জন্য তৃষ্ণার্ত হয়ে উঠেছিল বুক। খুব আপত্তি করা হয়নি। রোজা এবং চারুলতার সঙ্গী রয়েছে নিহাত, ওর সঙ্গে চেনা 3 জন বিলাল রেমান নিযুক্ত বডিগার্ড, যাদের অস্তিত্ব সম্পর্কে শুধুমাত্র তাদেরই ধারণা রয়েছে। আশেপাশের মানুষ দেখলে সাধারণ লোক হিসাবেই ধরে নেবে। সাদা পোশাকে ডিউটিতে থাকা আইন শৃঙ্খলা গুপ্ত বাহিনীর মতন কিছুটা, তাই অনেকটা নিশ্চিন্তেই থাকতে পারছে রোজা। চারুলতা কেনাকাটা করতে করতে নিহাত শাকচুনি পেতনি বলে খ্যাপাতেও ঠিকই শপিং ব্যাগগুলো বহন করে চলেছে একজন আদর্শ পুরুষের মতন। দৃশ্যটি অবলোকন করে হৃদয়ে তৃপ্তি অনুভব করল রোজা। ওর সঙ্গে এক আশঙ্কাও, এই চুক্তির সমাপ্তির পর সে এমন মুহূর্ত আর কোনোদিন উপভোগে সক্ষম হবে কি? আনমনে চিন্তায় ডুবে থাকতে থাকতে হঠাৎ পার্শ্ববর্তী স্টলের দিকে নজর পড়ল। উপরে বোর্ডে গোটা গোটা ইংরেজি অক্ষরে লিখিত, মেক ইউ চার্ম। কৌতূহলী হয়ে এগোতেই রোজা দেখলো স্টলে কয়েকজন কর্মী রয়েছে। একজন মেয়ে লিকুইড রেজিন নিয়ে কাজ করছে। কাস্টমার যেমন মন চায় তেমন ডিজাইনে বিভিন্ন ধরনের অলংকার তৈরি করে নিতে পারে। ভিডিওতে এমন জিনিস বহু দেখেছে, এই প্রথম সামনাসামনি। নিজের অজান্তেই ওর পদক্ষেপ তাকে টেনে নিল স্টলে। অ্যাপ্রন পরিহিত মেয়েটি তাকে স্বাগতম জানিয়ে হেসে বলল, ওয়েলকাম ম্যাম। আপনি কি আপনার পছন্দের কাস্টমাইজ রেজিন জুয়েলারি ক্রয়ে ইচ্ছুক? জি। দাম কেমন পড়বে? আপনি কি বানাতে ইচ্ছুক? ব্রেসলেট, মেন্স ব্রেসলেট। পার পিস নাকি রেজিন? রেজিন। তাহলে ম্যাম 500-700 টাকার মধ্যে হয়ে যাবে। ঢোক গেল রোজা। কামিজের ফাঁক গলিয়ে আনমনে পায়জামার পকেটে হাত ভরল। ভেতরে রয়েছে মোট 2500 টাকা। ফাউন্টেন পেনের কার্যক্রম সে শুরু করেছে আধ মাস আগে। অর্ধেক বেতন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে মাসের শুরুতেই, সেটা এখনও কিছুক্ষণ আগে ক্যাশ আউট করেছে। দাদু চলে যাওয়ার পর থেকে অর্থের খুব প্রয়োজন ওর নেই। নিজের লেখালেখির প্রতিভা থেকে আয় করা প্রথম সৎ উপার্জনের এই অর্থ দিয়ে নিজের কিছু অপূর্ণ ইচ্ছা পূরণের বাসনা ছিল ওর। একজোড়া সিলভার ঝুমকো, কিন্তু হঠাৎ কি হলো কে জানে, কেন যেন খুব করে ইচ্ছা করছে নিজের জন্য খরচ না করে কোনো প্রিয় মানুষকে কিছু উৎসর্গ করতে, স্মৃতিচিহ্ন হিসাবে। রোজার সায় জানালো। মেয়েটি নিজের পসরা সাজিয়ে বসলো ওর সামনে, বক্স এগিয়ে দিল। এগুলো শুকনো ফুল ম্যাম, আপনি চাইলে এগুলো ব্রেসলেটে যুক্ত করতে পারেন।
রোজা ঝুঁকে দেখলো অনেক ধরনের ফুল রয়েছে, কালো, গোলাপি, লাল, হলুদ, কিন্তু ওর দৃষ্টি কাড়লো আসমানি বর্ণের ছোট ছোট কিছু নাম না জানা ফুল। সন্তর্পণে তা হাতে তুলে নিয়ে দৃষ্টিপাত করতেই অধর উদ্ভাসিত হলো আলোড়নে। আসমানের সঙ্গে আসমানি বর্ণটা দারুণ মানাবে নিশ্চয়ই। ওই শুভ্রতার চাদরে সুবিস্তৃত আসমানের ছোঁয়া কল্পনা করেই রোজার অন্তর পুলকিত হলো। কাজে লেগে গেল কর্মী মেয়েটি। ছাঁচে রোজার বাছাইকৃত শুকনো ফুলের সঙ্গে স্থাপন করলো শুভ্র বৃক্ষলতা, যার পাশ ঘিরে দিল সবুজাভ উৎপলে। যেন এক টুকরো প্রকৃতির মাঝে অসীমতার পাখনা মেলেছে আকাশ। মনোমুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলো রোজা। ছাঁচে স্বচ্ছ রেজিন ঢেলে তৈরি হতে দিয়ে ইউভি লাইটের নিচে শুকিয়ে নিল দীর্ঘ কয়েক মিনিট যাবৎ। প্রস্তুত হয়ে আসতেই তা খোদাই করে যুক্ত করলো সরু চেইন, যার প্রান্তে ঝুলছে রোজার পছন্দ করা ছোট্ট চাঁদের টুকরোর অংশ। সুন্দর করে জিনিসটা বক্সে সাজিয়ে প্যাকেট করে এগিয়ে দিল মেয়েটা। হাতে নিয়ে মুগ্ধ নয়নে অবলোকন করলো রোজা। কি সুন্দর। ধন্যবাদ ম্যাম, আপনার পছন্দ হয়েছে জেনে খুশি হলাম। আমি একজনকে উপহার দেব, তার পছন্দ হলেই হবে। নিশ্চয়ই হবে ম্যাম, আপনি এতটা যত্ন নিয়ে ভেবে চিন্তে সব কিছু নির্বাচন করেছেন। অবশ্যই যে জিনিসটি লাভ করবে সে খুব খুশি হবে, কদর করবে উপহারের। মৃদু হাসলো রোজা। সম্পূর্ণ 670 টাকার মূল্য পরিশোধ করলো। তারপর ফিরে এলো, উপহারটা নিজের বুকে আগলে নিল অজান্তেই। আসমানের কাছে এর চেয়ে শতগুণ দামি জিনিসপত্র রয়েছে। সেখানে সামান্য রেজিন দিয়ে তৈরি এই ছোট্ট বস্তুটি ওর পছন্দ হবে কি? থমকে গেল রোজা। পরক্ষণে আবার মাথা ঝেড়ে নিজেকে কালমন্দ করলো। ওর যতটুকু সামর্থ্য সে করেছে, এর ভেতরে এই বিষয় নিয়ে এতটা হীনমন্যতায় ভোগার কিছু হয়নি। জিনিসের মূল্য ওর দামে নয়, বরং আন্তরিকতায় মাপা হয়। মলের এক পাশে দাঁড়িয়ে আবারও ব্রেসলেটটা দেখলো রোজা। ওর কল্পনার চাইতেও সুন্দর হয়েছে জিনিসটা। ওর চাঁদের জন্য এক মাধুর্যপূর্ণ উপহার, যদিও কোনো উপলক্ষ নেই, তবুও মন আনচান করছে। আসমানের কবজিতে কেমন লাগবে ওর অতি যত্ন নিয়ে ভেবে ক্রয়কৃত জিনিসটি। এক ভীতিকর দানব থেকে হয়ে ওঠা রক্ষককে উপহার দেওয়ার মতন পর্যায়ে সে কখন পৌঁছালো, কিভাবে পৌঁছালো, আর কেনই বা পৌঁছালো? কি অধিকার রয়েছে মিথ্যা সম্পর্কের বাঁধন এবং রোজার আর আসমানের অনিশ্চিত ভবিষ্যৎ ব্যতীত? তবু অবাধ্যই হৃদয় চায়, নিজের সব কিছু উজাড় করে দিতে চায় পিশাচটির জন্য। অনুভূতিহীন নিটল হিমশীতল হিমালয় সে, তবুও ওর শীতলতাকে আঁকড়ে ধরতে চায় রোজা। ওর পরাবাস্তব বিভীষিকাময় কলঙ্ক দেখলে মানব হৃদয় শিউরে ওঠে, অথচ তা অবলোকন করতে চায় রোজা বারংবার। ওই অধরে প্রস্ফুটিত হাসি জীবনে একবার হলেও লক্ষ্য করতে চায় সে। চায় নিজেকে বিলিয়ে অতীতের অমানিসায় আবদ্ধ আত্মাকে নতুন করে আরও একবার রঙিন সুখের স্বপ্নের পথ দেখাতে। হাতটি ধরে একসঙ্গে পথ চলতে, হোক তা দীপ্তিময় ফুলের পথ কিংবা অন্ধকারাচ্ছন্ন কণ্টকাকীর্ণ পথ। উপলব্ধি অতর্কিতে ও হৃদয় মাঝারে আবেগের জলোচ্ছ্বাস ঘটালো। তুই প্রেমে পড়েছিস রোজা, এক মেশিনের প্রেমে পড়েছিস। অন্তর চিৎকার করে জাহির করলো সেই মহান ঘোষণা। কতই না বিচিত্র ভালোবাসা, তাই না? এক সময় যার অস্তিত্বে হৃদয় হিমশীতল আতঙ্কে জমে আসতো, বর্তমানে এরই অবয়ব হৃদয়কে অনুভূতির দোলাচলে আন্দোলিত করে তোলে। ধ্বংসক হয়েছে রক্ষক। ওর অসহনীয় উপস্থিতি পরিবর্তিত হয়েছে আকাঙ্ক্ষিত মুহূর্তে। রহস্যময় দানবটির পরাবাস্তব পর্দার উন্মোচন ঘটেছে। অবমুক্ত হয়েছে ওর বহু যত্নে বক্ষপিঞ্জরে লুকিয়ে রাখা হৃদয়ের সুপ্ত অনুভূতি। পিশাচটির অস্তিত্ব জুড়ে অমানিসার ঘন আবরণের বদলে দৃষ্টিতে পরিলক্ষিত হয় রং বেরঙের আবেগের উড়ন্ত দুরন্ত প্রজাপতিরা। শত কোটি টকটকে গোলাপের মাঝে একমাত্র কণ্টকাকীর্ণ কালো গোলাপ সে। সেই গোলাপের আধারেই বিলিয়েছে এই হৃদয় মস্তিষ্ক। তথাপি রোজার সমস্ত অস্তিত্ব নতুনভাবে খুঁজে পেয়েছে এই ধরিত্রীর বুকে পুনরায় নব উদ্যমে বেঁচে থাকার কারণ। সেই কারণটির নাম আসমান। সকাল সকাল নিদ্রা ভঙ্গ হওয়ার পর ফ্রেশ হয়ে হলরুমে আসতেই এক অভাবনীয় দৃশ্য নজরে এলো রোজার। কিচেনের ডাইনিং এরিয়ার টেবিলে বসে আছে বিলাল রেমান, চারুলতা এবং নিহাত। সাধারণত সকালের নাস্তা কখনোই কারো একসঙ্গে খাওয়া হয় না। আসমান বা রোজার কেউ রান্না করলে সবার জন্যই বানায়,
যার যখন ইচ্ছা হয় খেয়ে নেয়। মাঝে মাঝে চারুলতা অনলাইনে খাবার অর্ডার করে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।